নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত অতিথি হিসাবে ডক্টর ডালিয়া রায়, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, একজন ইতিহাসকার, একজন গ্রন্থকার, যার কথা আপনারা শুনেছেন আগের পর্বে। আজ দ্বিতীয় ও শেষ পর্বে আমরা আলোচনা করব তার লেখা দুটো বইয়ের বিষয় নিয়ে। একটা হচ্ছে কলকাতার পার্সিরা, ইংরেজি বইটার নাম হচ্ছে দ্য পার্সিজ অফ কলকাতা, আর আরেকটা হচ্ছে হাতে টানা রিক্সা, সে বইটার নাম হচ্ছে হ্যান্ডপুল রিক্সা, আ হেরিটেজ অফ ক্যালকাটা। দুটো জায়গাতেই ক্যালকাটা শব্দটা কিন্তু এখনও রয়েছে, কলকাতা হয়নি, ঐতিহ্যটা এভাবে ধরে রাখা হয়েছে। আরও একবার স্বাগত জানাই ডালিয়া রায়কে আমাদের অনুষ্ঠানে। এবং প্রথম যে প্রশ্ন হবে সেটা হচ্ছে, ইহুদিদের নিয়ে আপনার কাজ আমরা শুনেছি, পার্সিদের নিয়ে কাজ করাটা কি তখনই মাথার মধ্যে এলো নাকি পরে? কারণ কলকাতায় আমি তখন যেহেতু রিসার্চের লাইনে ঢুকে পড়েছিলাম, মানে অ্যাক্সিডেন্টালি, তারপরে দেখলাম যে স্যার যেমন করছেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে, যেগুলো কলকাতার প্রচুর বিষয় আছে লেখা যায়, কিন্তু এসব নিয়ে কোনো গবেষণা আজ পর্যন্ত হয়নি। যাই হোক, অনেকগুলো এরকম মাইনরিটি ফরেন কমিউনিটি আছে, এদের আমরা বলি মার্জিনাল কমিউনিটি, দে আর লিভিং ইন ক্যালকাটা এবং ফর মেনি ইয়ার্স, কিন্তু এদের নিয়ে কেউ কোনোদিন মাথা ব্যথা করেনি কিছু করবার, কোনো কাজ, কোনো গবেষণামূলক কাজ বা কিছু। একটা দুটো স্ট্রে আর্টিকেল এদিক ওদিক আছে, বা বোম্বেতে যে পার্সি কমিউনিটি, যেখানে রমরমা, মানে ওদের ওখানে ম্যাক্সিমাম পার্সিরা থাকে তো বম্বে গুজরাট, ওইখানে কিছু পার্সি এক দুটো বই লিখেছে। কিন্তু কলকাতা পার্সি নিয়ে আমার বইটার আগে কিন্তু কোনো বই হয়নি, আমার বইটার পরে হয়েছে একটা দুটো বই। তো তখন আমার মনে হলো এই কমিউনিটিটাও একটা বর্ধিষ্ণু কমিউনিটি ইন ক্যালকাটা, অ্যান্ড দে হ্যাভ কন্ট্রিবিউটেড মাচ টু দ্য ইকোনমিক, কমার্শিয়াল লাইফ অ্যান্ড কালচারাল লাইফ অফ ক্যালকাটা, অলসো টু স্পোর্টস লাইফ অফ ক্যালকাটা। কারণ অনেক পার্সি আছেন এর মধ্যে যারা খুব ভালো স্পোর্টসম্যান, এবং এরা ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলেও খেলেছেন। এটা আমি জানি, কারণ আমি এদের নিয়ে একটু পড়াশোনা করেছিলাম। তো তারপরে আমি দেখলাম যে তাহলে এদের নিয়ে একটা বই লেখা যায়। আবার স্যারের কাছে গেলাম, স্যারকে কনসাল্ট করলাম। স্যার বলতে আমি পিটি নায়ারকে বলছি, যিনি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড এবং মাই ফাদার অলসো, লাইক মাই ফাদার। উনি বলেন, হ্যাঁ তুমি এটা করতে পারো, কলকাতা পার্সি নিয়ে কোনো কাজ নেই। তারপরে উনি কিছু গাইডলাইন্স দিয়ে দিলেন। বই তো পড়েছি, বই এবং আর্কাইভাল ডকুমেন্টসগুলো পড়েছি। তাছাড়া আমাকে ফিল্ড স্টাডি করতে হয়েছে, যেখানে যেখানে ওদের ইনস্টিটিউশনসগুলো রয়েছে, যেমন ওদের টাওয়ার অফ সাইলেন্স, আফটার এ পার্সি পাসেস অ্যাওয়ে, টাওয়ার অফ সাইলেন্স সেটাকেই বলে, যেখানে ওদের একটা সিট আছে, ওখানে ওদের বডিটা রেখে দেওয়া হয়। কিন্তু এখন আর সেই সিস্টেমটা নেই, সেটার কথা পরে বলবো। এবং পার্সিদের এখানে এখন কিছু রেস্টুরেন্ট হয়েছে, আগে অবশ্য কিছু রেস্টুরেন্ট ছিল না। যাই হোক, ওদের একটা ক্লাব আছে এখানে, স্পোর্টস ক্লাব, যেখানে ওরা বিভিন্ন ধরনের খেলার সাথে যুক্ত। তাছাড়া ওল্ড ওমেন অ্যান্ড মেন, তারা ওখানে আসে প্রতি সপ্তাহে, ওরা নিয়ে আসে ফর আউটিং, এইসবগুলো আছে। তো ওদের ইনস্টিটিউশনসগুলো আমি ঘুরেছি এবং ওদের বাড়ি বাড়ি গিয়েও ইন্টারভিউ নিয়েছি, এবং দে আর ভেরি হসপিটেবল, লাইক দ্য জুস, দে আর ভেরি হসপিটেবল, ভেরি ফ্রেন্ডলি এবং ভেরি কোঅপারেটিভ। কিন্তু ওরা প্রথমেই আমাকে যে প্রশ্নটা করতো, না বলে পারি না, যে হঠাৎ তুমি আমাদের নিয়ে লিখতে কেন গেলে? আমি বললাম, কারণ কেউ লেখেনি, কেউ কিছু কাজ করেনি, তাই আমার ইন্টারেস্ট এসছে যে তোমাদের নিয়ে কিছু একটা কাজ করি। তো এইভাবেই কাজটা শুরু পার্সিদের নিয়ে। আচ্ছা, এই যে পার্সিদের কথা যখন আমরা বলতে থাকি, তখন তাদের উৎসে তো ফিরে যেতে হয়। হ্যাঁ, আমরা সব থেকে বড় যে পার্সির নাম জানি, তার নাম জামশেদজি নাসিরওয়ানজি টাটা। সেই টাটা শিল্প গড়েছেন, সেই টাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের মতো প্রতিষ্ঠান করেছেন। সেই নামে, অর্থাৎ সেই পদবি রয়েছে এমন বহু প্রতিষ্ঠান, শিক্ষার রয়েছে, প্রশিক্ষণের রয়েছে। তো আমাদের কলকাতার পার্সিরা তুলনায় কোথায় পৃথক, নাকি একই ধারার মধ্যেই রয়েছে? না, টাটা যেটা করে গেছে সেটা আপনার জামশেদপুরে টাটার ফ্যাক্টরি এবং আরও অনেক কিছু করে গেছে, যেটা পরবর্তীকালে রুসি মোদি একটা ওয়েল নোন ফিগার অ্যামং দ্য ক্যালকাটা পার্সিস, এবং মোদি সাহেবের সাথে আমার সৌভাগ্যবত আলাপ হয়েছিল, এবং উনি আমার এই বইটা যেদিন লঞ্চ হয়, উনি বুক লঞ্চটা করেছিলেন। তো মোদি এখানে ওয়ান অফ দ্য স্টল ওয়ার্ডস অ্যামং দ্য পার্সিস, উনি চলে গেছেন, নেই আর পৃথিবীতে। যাই হোক, এবং উনিও টাটার থেকে কিছু কম জানেন, এবং উনি অনেক কিছু সোশিও ওরিয়েন্টেড ওয়ার্ক প্রচুর করে গেছে, ভারতীয়দের অনেক কাজের স্কোপ দিয়ে গেছে জামশেদপুরে। ওনাকে আমি নেমন্তন্ন করতে গেছিলাম আমার এই বুক লঞ্চের জন্য। উনি এসে ড্রয়িং রুমে আমাকে বসালেন, মুচকি হাসলেন, এসে বললেন, কি খাবে বলো? তা আমি বললাম যে একটু চা বা কফি যা দেবেন আপনি, এবং অনেকক্ষণ গল্প করলেন। এবং ওর বসার ঘরটা একটা যেন মিউজিয়াম, মানে বিভিন্ন দেশের পৃথিবীর কত কিউরিয়াস, কত কি যে উনি কালেকশন করেছেন, রেয়ার কালেকশন, যেগুলো আপনি বাইরে কোথাও মিউজিয়াম ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না, বা মিউজিয়ামে নেই এমন কিছু কালেকশনসও আছে,
দেখার মতো সেটা। এবং ওই বই ছাড়া অনেক কিছু গল্প করলেন। আমি বললাম, স্যার আপনাকে বইটা দিয়ে যাচ্ছি, পড়ে নিয়ে আসবেন, কারণ ওখানে আপনাকে 2-4 কথা বলতে হবে। বলে হ্যাঁ তুমি ভেবো না, আমি ঠিক করব। তো উনি এসেছিলেন, এসে খুব সুন্দর ছোট্ট করে একটা স্পিচ দিয়েছিলেন এবং আমার বইটা সম্বন্ধে খুব প্রশংসাও করেছিলেন যে আমাদের নিয়ে কেউ এতদিন ভাবেনি, এই ডালিয়া রায় প্রথম ভাবলো এবং একটা বই লিখলো, এর জন্য আমি ওকে ধন্যবাদ দিই। এটা কি বলবো, আমার কাছে খুব বড় পাওয়া। পার্সিদের ক্ষেত্রে আরো একটা বড় জিনিস যেটা হয়েছে, যে সেটা হচ্ছে কমিউনিটিটা ছোট হয়ে গিয়েছে। ছোট কমিউনিটি। কলকাতাতে কমিউনিটিটার আকারটাও কলকাতায় পার্সি যে খুব ছিল তা না। আমি যখন কাজ করি তখন অ্যারাউন্ড 600 পার্সি ছিল। এখন সেটা কমে গেছে। ওদের ওই একই প্রবলেম, ম্যারেজেবল বয়েজ অ্যান্ড গার্লস নেই। এখন পার্সিরা কিন্তু অনেক বেশি রিলিজিয়ানটা মানে, কিন্তু অত কট্টর নয় জুদের মধ্যে, কম্পেয়ার টু দ্য জুস। ওরা ইন্ডিয়ান বিয়ে করে নিচ্ছে বেশিরভাগ, অনেকে গুজরাটি করছে, অনেকে বাঙালি করছে, আরও বিভিন্ন সম্প্রদায় করে নিচ্ছে। এখন পার্সি কমিউনিটির যে জীবিকা, সেই জীবিকা কলকাতায় কি হয়ে রয়েছে? এরাও জুদের মতো, এরা মেনলি ট্রেড অ্যান্ড কমার্সেই বেশি ইন্টারেস্টেড। এরা ব্যবসায়ী ক্লাস। তবে হ্যাঁ, এরা বুদ্ধিজীবীও অনেকে আছে। সব যে ব্যবসা করে তা নয়, সব রকম পেশাতেই এরা আছে। এই জায়গাটা থেকে আমরা আরেকটা জায়গায় আসি, যেটা আপনার সাম্প্রতিকতম কাজ, সেটা হচ্ছে কলকাতার হাতে টানা রিক্সা। এখন কলকাতার কিছু আইকন থাকে, মানে সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে, সেটা ওই হুগলি নদীর পাড়ে কোনো ভবন হতে পারে পুরনো সেই রাইটার্স বিল্ডিং, এরকম অনেক কিছু হতে পারে। একই সঙ্গে খুব হতে পারে সেটা হচ্ছে হাতে টানা রিক্সা। এই হাতে টানা রিক্সা নিয়ে আগে হয়তো টুকরো লেখা আমরা অনেক দেখেছি, কিন্তু আপনি 2024 সালের শেষে এসে একটা বই উপহার দিলেন, যে বইটার নাম হচ্ছে হ্যান্ডপুল রিক্সা, হেরিটেজ অফ ক্যালকাটা। এখন এই যে একটা বই, যেটা আপনার আগের কাজগুলোর থেকে পৃথকই বলতে হবে, কেননা এখানে কোনো ভাষাভাষী বা কোনো নির্দিষ্ট ধর্মের বা কোনো বিদেশ থেকে আসা জনগোষ্ঠী তাদের কথা নেই। পেশার ভিত্তিতে কিছু মানুষ তাদের কথা আছে, যারা হাতে টানা রিক্সায় লোকজনকে সুবিধা দেন, বাহনের কাজটা করে দেন। তো তাদের কাজটা করার সময় আপনার সুবিধা অসুবিধাগুলো কি কি হয়েছে? না, এরা কিন্তু খুব কোঅপারেট করেছে। এদের কাজটা যখন শুরু করি, আমার প্রথম মনে হয়েছে এদের নিয়ে কেউ কোনো ভাবনা চিন্তা করে না। ধরুন কলকাতাতে 1914 থেকে আজ এত বছর হয়ে গেল, তো কেউ কিছুই ভাবে না। আমাদের ইন্ডিয়ানরা লিখেছিল এবং বিদেশি 2জন অথার এসেছিলেন, তারা কয়েকজন রিক্সাওয়ালাকে ইন্টারভিউ নিয়ে, তারা শুধু কলকাতা নয়, এর সাথে হংকং, চায়না আর মোস্ট প্রবলি ভিয়েতনাম, এই যেখানে যেখানে রিক্সাগুলো এখনও আছে আমি দেখে এসেছি, ওইভাবে রিক্সাওয়ালাদের নিয়ে করেনি, রিক্সা অ্যাজ এ হোল বলে একটা বই করেছে। তো সেখানে কলকাতা রিক্সাওয়ালাদের নিয়ে তেমন কিছু নেই, রোমান্টিক বাবল তৈরি হয়েছে একটা। হ্যাঁ, সর্ট অফ, মানে মেনশন করেছে, মেনশনিং হয়েছে, কিন্তু সেইভাবে কিছু লেখা হয়নি। তো এই যে রিক্সার কথা, যারা ব্যবসা করেন এটা নিয়ে এবং যারা চালান, দুরকম মানুষের কাছেই তো আপনাকে যেতে হয়েছে। 2 রকম না, 4 রকম মানুষ। আচ্ছা, কিরকম? রিক্সা পুলার, যারা রিক্সা টানছে, রিক্সা ওনার, যারা রিক্সাটা ভাড়ায় খাটাচ্ছে, রিক্সা সর্দার। সর্দার বলতে এর মধ্যে পুলারও আছে আবার ওনারও আছে, যারা অন্যের রিক্সাগুলো নিচ্ছে, নিয়ে তাদের দায়িত্বটা সব পালন করছে, তাদের রিক্সাগুলো ভাড়া খাটাচ্ছে, টাকাগুলো মানে কালেকশন করছে, করে ওনারকে একটা পার্সেন্টেজ দিচ্ছে, নিজে একটা পার্সেন্টেজ লাগে, তাতে ওর ব্যবসায়িক ক্ষেত্রে তার একটা লাভ হচ্ছে, মানে আর্থিকভাবে। আর রিক্সা ক্রাফটসম্যান, এরা ভেরি ভাইটাল। এরা রিক্সা তৈরি করছে, রিক্সা রিপেয়ার করছে, এদের ওই কাজই, এরা অন্য কোনো কাজ জানে না, রিক্সা তৈরি করা আর রিপেয়ার করা। আপনার বইয়ের প্রসঙ্গেই জানলাম যে রিক্সা কেনা যায় না, সেই অর্থে রিক্সা বানিয়ে নিতে হয়। মূল্য বেশি হবে, কারণ এটা পুরোটাই কাঠামো। আমি সেদিন আমার লেকচারে বলেছিলাম, কাঠামোটা পুরো কাঠের, শুধু অল্প জায়গাটা টিন আছে। তো যে কাঠ দিয়ে ওরা করে সে কাঠ কস্টলি কাঠ, অন্য কাঠ দিলে হবে না। একটা পার্টিকুলার কাঠ আছে, নামটা আমার বইতে উল্লেখ আছে। যে কোনো কাঠ দিয়ে রিক্সা হবে না। আমরা হয়তো ভাবি রিক্সা একটা ফালনা জিনিস, ওইরকমভাবে হবে, তা কিন্তু নয়। 2টো মানুষ যে বসবে, সেই ওজনটা বইবে, যে নিয়ে যাবে, না তো মানুষগুলো পড়ে যাবে, তারও সম্ভব হবে না। সুতরাং এটা আর্থিকভাবে এটা দাম হবেই। আপনার বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে আমরা কথা বলেছিলাম রিক্সা ওনারদের সঙ্গে। তারা বলছেন যে বর্তমানে রিক্সা যারা টানেন, তারা অন্য রাজ্য থেকে কম আসছেন, এ রাজ্য থেকেই বেশি পাওয়া যাচ্ছে তাদের, প্রায় 50%। এটার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে ক্যালকাটা হ্যাগনি ক্যারেজ অ্যাক্ট 1919, এটা 2007 সালে যখন সরকার থেকে রিক্সা ওয়ার্ডটা ব্যান করে দিল, মানে ডিলিট হয়ে গেল, হ্যান্ডপুল রিক্সাটা ডিলিট করে দিল,
তার মানে কি, কলকাতাতে আর রিক্সার অস্তিত্ব রইল না লিগালি। তখন থেকে ওরা বুঝে গেল যে আমরা এখানে রিক্সা চালিয়ে মানে যত না টাকা রোজগার করবো তার থেকে সমস্যা বেশি। এবং সেই সমস্যাগুলোর মধ্যে প্রথমত ওদের লাইসেন্স আর ওরা রিনিউ করতে পারলো না। এখানে পুলারদের লাইসেন্স থাকে, ওনারদের লাইসেন্স আছে, এবং একটা পুলিশ লাইসেন্সও নিতে হয়, যেটা রোড লাইসেন্স বলি। তাহলে ওরা ভাবলো আমরা চলবো কী করে, পথে পথে আমাদের বাধা। তো এইসব কারণে ওরা দেখলো এর ভবিষ্যৎই খুব অনিশ্চিত। তো কিছু পুলার যাদের কিছু জমি টমি আছে, জমি মানে অনেক জমি তা নয়, কিন্তু কিছু জমি আছে, কিছু অন্যভাবে অন্য সংস্থান করতে পারবে, তারা কিন্তু ছেড়ে চলে গেল। যেহেতু এটা অনিশ্চিত হয়ে গেল ব্যবসাটা, তো ওরা ছেড়ে চলে গেল এবং ওরা আর ফিরল না। আর একটা কারণ হচ্ছে এটা খানিকটা হেরিডিটারি বিজনেস, মানে ঠাকুরদা এই বিজনেসে প্রথম আসলো, ঠাকুরদা মারা গেল তো বাবা আসলো, বাবা মারা গেল তো ছেলে ধরলো। কিন্তু এই জেনারেশনের ছেলেপিলেরা কেউ আর রিক্সা টানতে নারাজ। এক তো ওদের মনে হয় এটা একটা ডাউন ট্রডেন বিজনেস, লোকে এটা নিচু মানে দেখে। দ্বিতীয়ত হচ্ছে তারা সব শিক্ষিত হচ্ছে, তারা স্কুল কলেজ পাশ করে বিভিন্ন লাইনে তারা, যেমন ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ বা শিক্ষকতা, কেউ কিছু করছে। এবং আপনি বললে আশ্চর্য হবেন, এমন একজন পুলারকে পেয়েছিলাম, সে পুলার ছিল, তারপরে সে ছেলেকে শিখিয়ে পড়িয়ে ছেলেকে এখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র, ক্যালকাটা মেডিকেল কলেজে। সে তার মানে ভবিষ্যতে সে ডাক্তার হবে, এটা একটা গৌরবের কথা। এবং তার মেয়ে বলছে আমি আইসে বসবো, কলেজ পড়ছে কিন্তু এরপরে সে আইসে বসবে। তো এইসব কারণে ওরা জানে রিক্সার আর কোনো ভবিষ্যৎ নেই। খুব বয়স হয়ে যাচ্ছে তারা চলেই যাচ্ছে, কারণ তারা আর টানতে পারছে না। আর যাদের কম বয়স, তারা যাদের কিছু অন্য সংস্থান আছে, তারা কলকাতা থেকে নিজের দেশে ফিরে যাচ্ছে। আর কলকাতায় বেশ কিছু সংখ্যক আছে যারা আন্ডার প্রপার্টি লেভেলে বাস করে, বোথ ইন আরবান ডুয়েলার্স অ্যান্ড ভিলেজ ডুয়েলার্স। তারা এখন এসে এইভাবে জীবিকা আর্ন করছে, কারণ আর তারা কোনো জীবিকা পাচ্ছে না। এই জায়গাটায় এই পুনর্বাসনটা একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, পুনর্বাসনটা বিরাট সমস্যা। এখনও যারা রিক্সা চালাচ্ছে, বাঙালি অবাঙালি আমি ওভাবে যাচ্ছি না, কিন্তু সব নিয়ে ধরুন 2000-এর ওপর এখনও চালকেরা আছে। তো তাদের কি হবে, তাদের ভবিষ্যৎটা কি? একদমই অন্ধকার। বেশিরভাগের জমি জমা কিছুই নেই, দেশে গিয়ে কি করবে জানি না। সবার যে ছেলে মেয়ে কিছু চাকরি বাড়ি করছে তাও নয়, তারা শিক্ষার লাইনে ঢুকেছে, কিন্তু তাদের নিজের পায়ে দাঁড়াতে তো টাইম লাগবে। সেই সময়গুলো তারা কি করবে, এগুলো একটা প্রশ্ন জেগে উঠেছে। তবে আমাদের যে রিক্সা ইউনিয়ন আছে, অল বেঙ্গল রিক্সা ইউনিয়ন, এটা এবিআরও বলি, তার যিনি সেক্রেটারি মিস্টার মুক্তার আলী, সেদিন তিনি আসতে পারেননি প্রোগ্রাম, তিনি অসুস্থ হয়েছিলেন। তো উনি বলছেন যে ওরা একটা স্কিম করেছে যে ওরা কিছু কিছু এদেরকে এড দেবে ফর দ্য পারপাস অফ এডুকেশন অফ দ্য চিলড্রেন অ্যান্ড অলসো ফর মেডিকেল এক্সপেন্সেস। কিন্তু এই ইউনিয়নের বা আর্থিক ক্ষমতা কত, সেখানেও ওদেরকে ডোনেশন চাইতে হবে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকের কাছ থেকে। সেই ডোনেশনের ভিত্তিতেই ওরা এড দেবে, ওদের তো নিজের বলতে পুঁজি কিছু নেই। তবে চিন্তাটা ভালো চিন্তা, জানি না কতটা এরা ফলপ্রসূ হবে। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি ডক্টর ডালিয়া রায়ের সঙ্গে। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তিনি ইতিহাসকার, গ্রন্থকার এবং কলকাতার বহু বিষয় নিয়ে বই লিখে আমাদের সমৃদ্ধ করেছেন। কথা বলতে বলতে অনেকগুলো প্রসঙ্গ চলে এলো পার্সিদের কথা, যারা কলকাতায় বসবাস করেছে, সংখ্যায় তারা যেমনই হন না কেন বর্তমানে। চলে এলো হাতে টানা রিক্সার কথা, যেটা নিয়ে অনেক সময় অনেক আলোচনা হয়, কিন্তু বিস্তারিতভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাদের জীবন, তাদের ইতিহাস, তাদের পরিবারের কথা, এগুলো তুলে ধরা খুব একটা হয় না, তিনি করেছেন। আর একটা জিনিস তিনি খুব মূল্যবান কাজ করেছেন, যেটা ফোর্ট উইলিয়াম এবং কলকাতা ময়দান নিয়ে একটা কাজ করা। এই ফোর্ট উইলিয়াম আর কলকাতা ময়দান নিয়ে কাজ করতে গিয়ে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে? অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমি ছোটবেলা থেকে খুব একটা খেলাধুলার দিকে আমার ইন্টারেস্ট ছিল না, আমার পড়াশুনো দিকটাই বেশি ইন্টারেস্টেড। তো সুতরাং খেলাধুলা সেইভাবে স্কুল জীবনে বল বা কলেজ জীবনে আমি করিনি। কিন্তু স্পোর্টসেতে এত রকমের স্পোর্টস হয়, কাজ করতে গিয়ে আমি বিভিন্ন যত স্পোর্টস ক্লাব আছে ময়দানে, প্রায় 80টার উপর ক্লাব আছে, ছোট বড় মিলিয়ে মাঝারি। আমি প্রতিটা ক্লাবে গেছি, ক্লাবের যে সেক্রেটারি প্রেসিডেন্ট, চেষ্টা করেছি তাদের সাথে মিট করা, তাদের সাথে মিট না করতে পারলেও খেলোয়াড়দের সাথে মিট করেছি এবং তাদের প্রত্যেকের ক্লাবের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করেছি। ওরা ওদের ক্লাব ম্যাগাজিন, তারপরে ক্লাবের ব্রোশার, এইসব বিভিন্ন পত্রিকা সব দিয়েছেন, আমাদের হেল্প করেছেন আমাকে। কোনোদিনই জানতাম না আজ অবধি যে কলকাতার ময়দানে এতগুলো ক্লাব আছে। এই প্রথম আমার লাইফে জানলাম এই বইয়ের কাজ করতে গিয়ে যে এতগুলো স্পোর্টস ক্লাব আছে এবং এদের অনেক ইতিহাস আছে জানবার মতো। সেই দিক দিয়ে আমি সত্যি উদ্বুদ্ধ হয়েছি, মানে আমি একদমই অজ্ঞ ছিলাম এই স্পোর্টসের ব্যাপারটা। ফোর্ট উইলিয়ামের বিশাল হিস্ট্রি, কেন ফোর্ট উইলিয়াম হলো, কেন ময়দানটা তৈরি হলো, এইটা আমার বইতে তুলে ধরার চেষ্টা করেছি। যে ময়দানটা কিভাবে আসলো, 3টে গ্রাম মিলিয়ে
সুতন্ত্রী, গোবিন্দপুর, কলিকাতা, এই 3টে গ্রাম মিলে মেনলি গোবিন্দপুরই হচ্ছে আমাদের কলকাতা ময়দান। তো কিভাবে হলো সেই ব্যাকগ্রাউন্ডটা এবং সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি সবিস্তারে আলোচনা করেছি এবং ফোর্ট উইলিয়ামটা নিয়েও সবিস্তারে আলোচনা করেছি। যদি আপনারা বইটা কোনোদিন হাতে পান বা কেনেন, এর মধ্যে জানতে পারবেন। প্লাস ব্রিটিশ আমলে ময়দান বলতে শুধু কিন্তু স্পোর্টস ক্লাব নয় বা এসে একটু ফুচকা খাওয়া আর ওই চাট খাওয়া। ময়দান বলতে কিন্তু ব্রিটিশ আমলে প্রচুর মনুমেন্টস ব্রিটিশরা তৈরি করে গেছিল, যেগুলো কোনো কারণে এখন আর নেই, এবং সেই মনুমেন্টসগুলোর হিস্ট্রি আছে। সেইগুলো নিয়েও আমি সবিস্তারে আলোচনা করেছি ইন ডিটেল, এবং যতগুলো গঙ্গার ঘাট আছে সেগুলোও ময়দানের মধ্যে পড়ে, সেগুলোও আমি সবিস্তারে আলোচনা করেছি। আর যে কটা স্ট্যাচু আমি পেয়েছি সেগুলো ছবি আমার বইতে দিয়েছি, যেগুলো পাইনি সেগুলো তো আর দেবার প্রয়োজন হয় না, কিভাবে দেব। আর সব থেকে বড় কথা যে ময়দানের যে এতটা ইতিহাস ছিল এ ব্যাপারটাও আমি জানতাম না। ছোটবেলায় বাবার সাথে ময়দানে অনেক সময় এসেছি, ঘুরে বেড়িয়েছি, খেলা করেছি, খেয়েছি, ঘুরেছি, কিন্তু এই যে ময়দানের যে অন্য দিকটা আছে, এত বড় ময়দানের এত ইতিহাস আছে, এটা জানতাম না। এটা নিজে কাজ করতে গিয়ে আমি জানলাম। ময়দানকে নিয়ে যখন কাজ করছেন তখন আলাদা করে ফোর্ট উইলিয়ামকে যুক্ত করা, এটা অনেকে করেন না। আপনি ফোর্ট উইলিয়ামটাকে আলাদা করে যুক্ত করেন। ফোর্ট উইলিয়াম তো একটা ভাইটাল পার্ট অফ ময়দান, ময়দানের মধ্যেই তো ফোর্ট উইলিয়াম, সো ইট ইজ এ পার্ট অফ ময়দান। সেটাকে আমি কি করে বাদ দিই? সেটা বাদ দিলে তো আমার ময়দানের একটা ইতিহাস বাদ চলে যাবে, একটা ভাইটাল পার্ট। এবার ফোর্ট উইলিয়ামের সঙ্গে সামরিক বিভাগের যে যোগ বা সামরিক বিভাগের ময়দান তো ডিফেন্সেরই আন্ডারে হেডকোয়ার্টার, সেইটার সম্পর্কে তথ্য জোগাড় করতে আপনার কোনো সমস্যা হয়নি? হ্যাঁ হয়েছে, বলা উচিত না কিন্তু বলছি। ডিএল খান রোডে যিনি ইনচার্জ, তিনি লেফটেন্যান্ট কর্নেল সাথে, আমি নাম এখন বলতে পারবো না, ভুলে গেছি। তো তার সাথে আমি অনেক চেষ্টা করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করতে যাই, তার চেম্বারে যাই, গিয়ে আমি আমার কথাটা সব বলি যে আমি ময়দান সম্বন্ধে জানতে চাই, তোমাদের যদি কিছু থাকে দলিল দস্তাবেজ আমাকে দাও, আমি একজন ঐতিহাসিক, আমার বইটা লেখার সুবিধা হবে। কিন্তু আমি কোনোভাবেই ওদের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। ওরা টাইট লিপ থেকেছে, এমনি বলেছে হ্যাঁ খুব ভালো কাজ করছো, খুব ভালো কথা ইত্যাদি বলে আমাকে ওখান থেকে বিদায় জানিয়েছে। আসলে সারা পৃথিবীতেই সামরিক বিভাগের ইতিহাসটা কঠিন জায়গা, সেখানে ন্যাশনাল আর্কাইভস। তবে সেই ক্ষেত্রে আরেকটা ছোট্ট বলি, সেক্ষেত্রে মাউন্টেড পুলিশ একটা আছে না কলকাতায়, এটাও আমি জানতাম না, এদের একটা বিরাট ইতিহাস আছে, এবং এদের যে মেন হেডকোয়ার্টার সেখানেও আমি গেছিলাম। যিনি ওদের হেড তিনি মানে খুবই কোঅপারেটিভ, খুবই ভালো ভদ্রলোক, এবং তিনি আমাকে খুব হেল্প করেছেন, এবং সেখানে আমি কিছু তথ্য রিগার্ডিং ফ্রম দ্য পয়েন্ট অফ ডিফেন্স কিছুটা জানতে পেরেছিলাম, অল্প সবিস্তারে খুব একটা জানতে পারিনি। যাই হোক, কিন্তু মাউন্টেড পুলিশ সম্বন্ধেও আমি নতুন জানলাম। আমি লাইফে জানতাম না যে মাউন্টেন পুলিশেরও কি কাজ, শুধু ভাবতাম ঘোরাচুরি, ওরা এমনি ঘুরে বেড়ায় ময়দানে। মানে ওদের যে ভালো ডিউটি আছে, স্পেশালি যখন ময়দানে একটা কিছু হয়, ফেস্টিভ্যাল বা একটা মিটিং বা অমুক তমুক, সেখানে কিন্তু এমনি পুলিশের থেকে মাউন্টেন পুলিশদের রেসপন্সিবিলিটি সব থেকে বেশি, ওদের দায়িত্বটা অনেক বেশি। বা বড় খেলা হলে ময়দানের ভেতর, সেখানে ওরাই মেন এটা নেয়, সেফটি অ্যান্ড কি বলবো সিকিউরিটি সব জিনিসটাই ওরাই নেয়, ওরাই ইনচার্জ। সেটাও আমার খুব ভালো লেগেছিল, এবং এত সুন্দর সুন্দর ঘোড়া, কি ওয়েল মেনটেন, ওয়েল কেপ্ট, ভাবা যায় না, খুব ভালো লেগেছিল। সেটাও একটা দিক যা কলকাতার রোজকার চর্চায় আসে না। সত্যি কথা বলতে কি, এই বিভিন্ন সাবজেক্ট নিয়ে গবেষণা করে এই সাবজেক্টের সম্বন্ধে নানা কিছু আমি নতুন জ্ঞান আহরণ করেছি, যেটা আমি অন্যভাবে পারতাম না করতে। আমি একটু ফিরে আসতে চাই রিক্সা পুলারদের কথায়। এই রিক্সা পুলারদের জীবনযাপন সম্পর্কে আপনি যখন খোঁজ নিয়েছেন, সেগুলো তো বইতে ধরা আছেই, কিন্তু নিশ্চয়ই দেখেছেন জীবনযাপনের যে পদ্ধতি বা জীবনের যে মান, সেটা খুব নিচের দিকেই আর কি, এবং সেখানে সাহায্য করার মতো খুব বেশি লোকজন নেই। কিন্তু এই যে ব্যবসাটা চলবে কি চলবে না, সেটা তো ঠিক তাদের উপর নির্ভর করে না, নির্ভর তো করবে যারা ব্যবসাটা করেন তাদের উপর। তো তারা কি নিজেরা এটার থেকে লাভ করতে পারছেন? মানে তারা কি সন্তুষ্ট? এটা সন্তুষ্ট সেটা তারা বলতে পারবে, তবে সন্তুষ্ট নিশ্চিত আছে, নয়তো তারা এখনো চালাচ্ছেন কি করে। এবং একজনের সেদিন আপনি যাদের জিজ্ঞেস করেছেন, ওই ভদ্রলোকের 70-80টা রিক্সা আছে, এরকম যারা ওনারা বেশ কিছু ওনার এখনও আছে যারা রিক্সা চালাচ্ছে। তার সাথে ওরা কেউ কেউ একটু সাইড বিজনেসও করছে। কেউ ধরুন গাড়ি চালানো শিখেছে, সে ওই স্কুলের বাচ্চাদের নিয়ে যায় না, কি বলে ওটাকে, পুলকারের ব্যবসা করছে। কেউ বা ট্রান্সপোর্টের অন্য কোনো বড় গাড়ি ট্রান্সপোর্ট যে বিজনেসগুলো হয় তাতে কিছু একটা করছে। এরকম কিছু কিছু আছে যারা সাইড বিজনেস করছে। আর একজন রিক্সা ওনারকে আমি আবিষ্কার করেছিলাম, তার গয়নার দোকান আছে বউবাজারে। রিক্সা পুলার মানে রিক্সা টানে যে? হ্যাঁ হ্যাঁ, রিক্সা পুলার না, রিক্সা ওনার। রিক্সা ওনার বউবাজারে তার একটা গয়নার দোকান আছে, রূপোর এবং সোনার গয়না, তিনি ভালো বিজনেস করেন।
সেখানে গিয়েই তাকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম। তিনি বিহারের লোক। তার বাবা না ঠাকুরদাদা এসে প্রথম সেটেল করেন, তারপরে ওইভাবে চলছে, এখনও তিনি চালাচ্ছেন। জানি না তার পরবর্তী জেনারেশন কী করবে। তিনি বেশ ওয়েল অফ। তো এরকম যে ওরা শুধু যে ওনার রিক্সা ভাড়া কাটিয়ে করে তা নয়, এবং এই যে যারা পুলার, এদের প্রতিদিনের সাপ্তাহিক একটা টাকার অংশ ও মালিককে দিতে হয়, মালিককে একটা দিতে হয়, বাকি টাকাটা ওরা পায়, ওরা রাখে, বুঝেছেন? সেই জন্য মালিক যে টাকা পায় না তা নয়, এবং মালিক করবে না, মালিকের নিশ্চিত কিছু আছে এতে ইন্টারেস্ট, তা না তো ওরা এখনও কেন পুলারদের কাজ করাচ্ছে। যে কোনো গাড়ির রাখার যে জায়গা, সেটাকে গ্যারেজ বলা যেতেই পারে। রিক্সা গ্যারেজ, রিক্সা খাটাল বলে ওরা, খাটাল। যে কটা খাটাল আছে সব গিয়েছি, ছবিও কিছু দিয়েছি এখানে বইতে। আচ্ছা, কটা এরকম রিক্সা খাটাল? গোটা 3-4 আছে এখন, বেশিরভাগ উঠে গেছে। নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নাকি? হ্যাঁ, বউবাজারে ফিরিঙ্গিকালির পাশের ওই রাস্তাটা ধরেই ওনার বাড়ি, মিস্টার শর্মা, রামধনী শর্মা, ওনার ওইটা খাটাল। ওখানে গেলে দেখবেন প্রচুর রিক্সা ওই মেরামত করছে, ওনার রিক্সা চালায়, ওইখানে এসে রাত্রে রিক্সাটাকে রেখে দেয়। আর পিকনিক গার্ডেন রোডে একটা বড় খাটাল আছে, তারপরে আগামেন্দি রোডে একটা খাটাল আছে। ও আর একটা হচ্ছে নেবু বাগান, ওই যে বাগবাজারের ভেতরের একটা গলি, মানে যেটা শ্যামবাজার বাগবাজারের মোড়, ওখান থেকে ভেতরে যে গলি, নেবু বাগানে একটা বড় খাটাল আছে। এরকম 4-5টা খাটাল আমি গিয়েছি। এবং খাটাল বলতে যে শুধু রিক্সা রাখে তা নয়, সেটাগুলো বইতে বলি, আমি ছোট্ট করে বলি। খাটালে না এমন ব্যবস্থা আছে, যারা ওদের রিক্সা চালায়, রিক্সা পুলাররাও থাকতে পারবে, মানে এরা তো গরিব, আদারওয়াইজ এরা কোথায় থাকবে? হয় একটা বস্তির ঘর ভাড়া করে 4-5 জন এক জায়গায় ঘুমাবে, তা না তো অনেকে রাস্তাতেই শুয়ে পড়ে। কিন্তু শীতকালেও তো কষ্ট হয়, বা বর্ষাকালে। যাই হোক, এই খাটালে ওরা করে কি, ধরুন একতলা খাটাল, তো মাঝখানে একটা কাঠের পাটাতন লাগিয়ে দেয়, দিয়ে আমরা যেমন ট্রেনে বেড়াতে গেলে এই যে আপার বার্থ লোয়ার বার্থ আছে না, ওই রকম একটা আপার বার্থের মতো করে দেয়, মাঝখানে কাঠ জুড়ে, বুঝেছেন? এটা কষ্টকর থাকতে, কিন্তু মানুষ মাথা ঘোরার ঠাঁই। লোকে যে বলে না ইনহিউম্যান, এরা টানে, কিন্তু এরা কি হিউম্যান কন্ডিশন থাকে সেটা আপনি ভাবুন, যারা শ্রোতা বন্ধুরা তারা ভাবুক, যে ওই কাঠের পাটাতনের ওপর ওরা শুয়ে কাটায়, আলো বাতাস আসে না, কিছু নয়। আমি নিজে গিয়ে দেখেছি, কিন্তু ওখানে ছবি ভালো ওঠে না বলে ছবি তুলিনি। ওখানে গিয়ে ওরা থাকে, আর নিচে যেখানে রিক্সা রাখে ওখানে ওরা রান্না করে খায়, সবাই মিলে একটা মেসে রান্না করে, সেটা সবাই পয়সা দেয়, সেইভাবে শেয়ার করে। এই হচ্ছে ওদের লাইফ। খাটাল বলতে শুধু যে গাড়ি রাখার খাটাল তা নয়, ওখানে রিপেয়ারিং হয়, রিক্সাওয়ালারা থাকে, রান্না করে খায়, এবং রিক্সা পার্কিং তো থাকেই রাত্রে, এতগুলো জিনিস হয়। অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছে গিয়েছি। কথা বলতে বলতে আমরা জানলাম, ধনীর গৃহ থেকে রিক্সার খাটাল, সর্বত্র আপনার যাতায়াত, ইতিহাসের টানে, ইতিহাসকে মানুষের সামনে আনার জন্য কিভাবে পরিকল্পনা করেছেন নিজের ভবিষ্যৎ জীবনটা গ্রন্থকার হিসাবে? এরপরে কি ভাবছেন? ভাবছি মানে কি, এই কাজটাই চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা। আরও প্রচুর টপিক আছে কলকাতার, যেগুলো নিয়ে কোনো কাজ আজ অবধি হয়নি। ওই যা বললাম, একটা দুটো হয়তো স্ট্রে আর্টিকেলস আছে, আরও অনেক টপিক আছে। আমারও তো বয়স বাড়ছে দিনে দিনে। যাই হোক, যতদিন পারবো ততদিন করব। আর তাছাড়া আমি পিটিনারের ছাত্রী ছিলাম, তো পিটিনার স্যার সবসময় বলতেন, যতদিন তুমি পারবে কলকাতার ওপর যতটা পারো কাজ করে যাবে। স্যারের কিছু নিউজ পেপার কাটিংস, আনপাবলিশ কিছু লেখা স্যার আমাকে দিয়ে আসেন। সেই সূত্রে আজকে আপনাকে বলি, এই রিক্সাওয়ালার ওপর কিছু পেপার কাটিংস আমি স্যারের কাছ থেকে পেয়েছিলাম। তার মানে কি, স্যারের ইচ্ছা ছিল একটা ফাইল আপ করে, স্যার খুব পেপার কাটিংসগুলো যত্ন করে রাখতেন। ওনার ইচ্ছা থাকতো যে পরবর্তীকালে আমি এই টপিকটা ধরবো। এইভাবেই রিক্সাওয়ালার টপিকটা আমি পাই। তখন কিন্তু স্যার ইজ নো মোর, স্যার তো চলে গেছেন অনেক দিন হলো। তো যাই হোক, তা স্যার চলে গেছেন অনেকদিন হলো। স্যার অসুস্থ হয়ে বেডরিডেন ছিলেন অনেকদিন, উনি দেশে ফিরে গেছেন অনেকদিন হলো। 2018-তে উনি চলে যান চেন্নামঙ্গলমে, মানে উনি কেরালার লোক। আর মারা গেলেন উনি গত বছর জুন মাসে চলে যান। কিন্তু ওনার সাথে আমার ওই ফোনে ইদানিং যোগাযোগ আর থাকতো না, কারণ উনি আর কথাও বলতে পারতেন না ভালো করে, শরীর খারাপ ছিল। কিন্তু সেই জন্য স্যারের সেই লিঙ্কটা বাঁচিয়ে রাখতে, যে আমি যতদিন বাঁচবো বা ভালো থাকবো ততদিন, তারপরে কি হবে জানি না। কলকাতার নাগরিক রূপলী পর্দা থেকে থিয়েটারের মঞ্চ, গানের জলসা থেকে খাবার দাবারের মেলা, এগুলো নিয়েই হয়তো বেশি ব্যস্ত থাকতে হয়, থাকাটা মন্দও নয়। কিন্তু ব্যাপার আছে, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। কবি লিখে গিয়েছিলেন, হেঁটে দেখে সে জিনিসটা গ্রন্থাকারে পরিবেশন করার যে গুরুদায়িত্ব, সেটা ডক্টর ডালিয়া রায় নিজে কাঁধে তুলে নিয়েছেন। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তিনি, কিন্তু একই সঙ্গে ইতিহাসের প্রতি তার টান এতটাই নিবিড়, এতটাই শক্ত যে তিনি এই কাজ ছাড়তে পারেন না। পেটিনারের কথা হচ্ছিল, তাকে শ্রদ্ধা জানানোর হয়তো সেরকম সুযোগ আমরা পাইনি,
তার ছাত্রীর মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই, এই অনুষ্ঠান বোধহয় তাকেও নিবেদন করা। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। নমস্কার।